এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ডাঙ্গুলির ত্রাস প্রথম পর্ব, ভাণ্ডারহাটি গ্রামের ভয়। মান্তুবুড়ির ভূমিকায় সুপ্রজা, জনৈক পল্লীবধূর চরিত্রে রয়েছে রুমনা আর সুপ্রজা। শিবু আর আসিফের ভূমিকায় আদিত্য, নারায়ণ মাস্টারের ভূমিকায় সৌরভ রায়, মানিকলালের ভূমিকায় শুভদীপ, গুরু, পিয়ন, রামু আর ডাঙ্গুলির চরিত্রে সুমিতেন্দ্র। গল্পপাঠ গনসা আর হারুর ভূমিকায় আমি প্রত্যয়। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ ঘেঁটু পুজোর দিন। সন্ধ্যায় গ্রামের গুটি কয়েক বছর 10-12 ছেলে বেরিয়েছে ছোট ছোট চুপড়িতে ঘেঁটু ফুল আর দু একটা ঠাকুর দেবতার ছবি নিয়ে। করণীয় আর কিছুই না। বাপ ঠাকুরদার আমল থেকে বংশ পরম্পরায় শিখে আসা বুলি ছড়া আউড়ে আউড়ে লোকের বাড়ি বাড়ি যাওয়া আর নতুন আলু চাল জোগাড় করা। ছেলের দল চাল চাইতে চাইতে আর বুলি আওড়াতে আওড়াতে এসে পৌঁছেছে গ্রামের একদম পশ্চিম প্রান্তে মান্তুবুড়ির বাড়ি। মান্তুবুড়ির এক চালা ঘরের দরজার সামনে এসে ওরা দেখে একটা মান্ধাত্তার আমলের একটা ঝুল পড়া লণ্ঠন নিভু নিভু হয়ে জ্বলছে। বুড়িকে আশেপাশে দেখা যাচ্ছে না, ভেতরে আছে হয়তো। আরে ও ঠাকুমা, একটু চাল দাও না, আমরা এইছি তো। ও ঠাকুমা। ছেলেদের দল থেকে শিবু গলা হাঁকিয়ে বলল কথাগুলো। কোনো সাড়া নেই। আশ্চর্য তো, মান্ত বুড়ির সাড়া নেই। গনসা গলা নামিয়ে বলল, কি ব্যাপার বলো তো হারুদা, বুড়ি পটল তুললো নাকি? হারু ওদের দলের মধ্যে বয়সে একটু বড়, দলের নেতা গোছে, বেশ চটপটে। সে বলল, ও বুড়ির কই মাছের জান সহজে টপকাবে না রে, দাঁড়া আমি দেখছি। এই বলে হারু একদম সামনেটা এগিয়ে গিয়ে ছিটে বেড়া দরজার সামনে দাঁড়িয়ে বেশ গম্ভীর গলায় বলল, ও ঠাকুমা, এই ঘেটু ফুল ফেলে দিলুম কিন্তু উঠোনে, সর্বনাশ হয়ে যাবে তোমার। ও শিবু, গনসা, বেছে বেছে বড় ফুলটা আন দেখি। শিবু গনসার কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই ভেতর থেকে একটা খুসখুসে কাশির গলা ভেসে এলো। হতভাগারাজ, চাল, কালবার ডাল, পরশু টাকা, ঠাকুর দেবতার নামে রোজ কিছু না কিছু চেয়ে যাচ্ছে মা গো। ও আমি গরিব মানুষ, এত পাবো কোথায় শুনি? এইসব ইত্যাদি নানান রকম বিরক্তিসূচক বাক্য মুখ দিয়ে বের করতে করতে একটা কানা ভাঙা বাটিতে কিছু চাল নিয়ে বেরিয়ে এলেন মান্ত বুড়ি। তারপর সামনে দাঁড়িয়ে থাকা হারুর থলের ভেতর সবটা ঢেলে দিয়ে বললেন, যা 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 যা,
ভাগ করে নিস কিনে। ও বাবা, আর নেই কিছু, যা এবার ছাড় আমারে, ছাড়। পেছন থেকে শিবু বলে উঠল, শুধু চাল, আর কিছু দিবে না? বলল বটে, তবে তারা ভালো মতোই জানে মান্ত বুড়ির বাড়ি থেকে এটুকু পাওয়া মানে সাগর মন্থনে রাক্ষস কুলের অমৃত পাওয়ার সমান। যে রাহুকেতু হয়ে সেটা নিতেই ছেলেরা এখানে এসেছে। উত্তরে মান্তু বুড়ি খিঁচিয়ে উঠল, তা শালা আবার মনটা মিটাই দেবো নাকি? আমি নিজেই খেতে পাই না গো, আবার যা যা যা, ফুল টুল ফেলিস না আবার। বাবা, আমার এমনিতেই অনেক দুর্গতি, আর সর্বনেশ করিস নে গো, যা দেখি এবার। এই বলে আবার খুক খুক করে কাশতে কাশতে লণ্ঠন নিয়ে বুড়ি ঘরে ঢুকে গেল। ছেলের দল রাস্তায় নেমে এলো। তাদের গ্রাম এখানেই শেষ। পাশের গ্রাম যেতে হলে সামনের বড় মাঠ পেরিয়ে যেতে হবে। হারু সে কথা বলল বটে, কিন্তু বাকিরা কেউ রাজি হলো না। ওখানে গেলে ফিরতে রাত হয়ে যাবে, কিন্তু হারু যাবেই। সে কনসার হাত চেপে ধরল, চল দেখি ও গায়ে সব মহাজানদের বাড়ি, বুঝলি গনসা, ভালো পাওনা হবে। বাকিরা কেউ গেল না, গনসাও যেত না, কিন্তু হারুদার মুখের ওপর না বলার সাহস তার নেই। কিন্তু সে আশ্চর্য হলো যখন হারু মাঠ দিয়ে না গিয়ে আরো পশ্চিমে ঘুরে হেদর বনের পাশের রাস্তাটা ধরল। এদিকটা বেশ নির্জন, গ্রাম থেকেও কিছুটা দূর। দূরে অদূরে শিয়ালের ডাক ছাড়া আর কিছুই সঙ্গ দেবে না এখানে। কনসা কাঁপা কাঁপা গলায় বলল, ও হারুদা, এদিকে কেন? বলছি মাঠ দিয়ে গেলেই তো হতো। হারু চাপা গলায় বলল, আরে আয় না, ওদিক দিয়ে অনেকটা দূর হবে গেলে। কিন্তু এখানে যে। গনসার মুখের কথা শেষ হলো না, কারণ ততক্ষণে পাশের হেদর বনটা বীভৎসভাবে দুলতে শুরু করেছে। হারু সেদিকে পেছন করে গনসাকে কিছু বলতে থাকে, কিন্তু সে কথা তার কানে যাচ্ছে না, কারণ তার চোখে ঠাঁই পেয়েছে হারুর পেছনে চাপ চাপ অন্ধকারের মধ্যে দগদগে ভাঁটার মতো চলতে থাকা দুটো আগুনের বল। না, দুটো চোখ। চমকে উঠে হারু পিছনে ফিরে তাকালো, আর আপনা হতেই তার মুখ দিয়ে গোঙানিটা বেরিয়ে এলো। শেষ হলো না তার মুখের কথা। সেই অন্ধকারের বুক ফুঁড়ে বেরিয়ে আসা একটা বিকট অট্টহাসিতে থর থর করে কেঁপে উঠল হেদর বন আর সংলগ্ন মাঠ। আর সেই হাসির সাথে পাল্লা দিয়ে হৃদযন্ত্রের ধকধকানি বিকল করে দেওয়ার মতো একটা কণ্ঠস্বর। বড় খিদে তো পাইছে বাবুরা, আমার লগে আসো কিনে, আসো। আজ ছুটির দিন।
ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আসিফের, তাতে অসুবিধা নেই। পোস্ট অফিস বন্ধ, সারা দিনটাই তার হাতে আছে। নিজের মতো একা থাকে, যখন ইচ্ছে হবে নিজের সুবিধা মতো রান্না চাপিয়ে নেবে। লোটায় জল নিয়ে বাড়ির বাইরেটা এসে মুখ ধুচ্ছিল, এমন সময় পেছন থেকে কে ডাক দিল। আসিফ ভাই, আরে ও আসিফ ভাই, কি করছো গো? আসিফ মুখ তুলে ঘুরে তাকালো, তারপর কাঁধের গামছায় মুখ মুছতে মুছতে বলল, ও রামুদা, বলো বলো, কি খবর? রামু আসিফের সামনে এসে দাঁড়ালো, তারপর চোখ গোল গোল করে বলল, এই ছুটির দিন বলে তুমি বেলা করে ঘুম থেকে উঠে এখন দাঁত ঘষছো, আর ওদিকে দেখো গে কি কাণ্ড ঘটেছে। লোটাটা উঠোনে রেখে হাত মুছতে মুছতে মৃদু হেসে আসিফ বলল, আরে তা নয় তা নয়, আসলে কাল রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল, তাই আর কি। তা বলো কি হয়েছে শুনি। আরে গাঁয়ের মান্তুপুরি গো, মান্তুপুরি চেনো নিশ্চয়, ওই যে পশ্চিম ধারে বাড়ি। হ্যাঁ চিনি তো, মানে দিন কয়েক আগেই তো পোস্ট অফিসে কি একটা কাজে উনি এসেছিলেন। কেন, কি হয়েছে? ও বুড়ি খুন হয়েছে গো, খুন। কি খুন? কথাটা যেন আপনা হতেই আসিফের গলা ছেড়ে বেরিয়ে এলো। ঘুম থেকে উঠেই এমন ছুটির দিনের শান্ত গ্রাম্য প্রকৃতির কোলে কোনো কথা নেই, বার্তা নেই, এরকম রক্তারক্তি খুনের খবর কেই বা আশা করে। বিস্ময়ে আসিফের মুখ, চোখ, নাক, ঠোঁট, ভ্রুসহ গোটা মুখটাই যতটা কুঁচকে এসেছে, ঘটনার কথা বলতে গিয়ে ঠিক ততটাই চোখ মুখ বিস্ফারিত হয়েছে রামুর। সে বলল, আমি তবে আর বলছি কি, গাঁ শুদ্ধ লোক গিয়ে জড়ো হয়েছে তো বুড়ির বাড়ি। এই তুমি ছাড়া সবাই গেছে, নারায়ণ মাস্টার বললে তোমাকে খবর দিতে, তাই এলুম। না না নাও, চলো দেখি, চলো চলো গিয়ে দেখবে, চলো কি কাণ্ড। ভান্ডারহাটি গ্রামটা এমনিতে খুব একটা বড় নয়, তবে এখানে লোক সংখ্যা একটু বেশি। এখানেই মাস দুয়েক হলো পোস্ট অফিসে চাকরি নিয়ে এসেছে আসিফ, মানে আসিফ আলী। আসিফ অবশ্য মফস্বলের ছেলে, তাই শহুরে বাবুর গ্রামে কাজ করতে আসাটা এই গ্রামের লোকেরা প্রথমে ঠিক মানিয়ে উঠতে পারেনি। ভেবেছিল গ্রামে বেশি দিন থাকতে না পেরে হয়তো চলে যাবে, কিন্তু আসিফ সে সব কিছুই অনেকটাই স্বাভাবিক করে দিয়েছে। এই কদিনের মধ্যেই তার মিশুকে স্বভাবের পরিচয় পেয়েছে গ্রামের লোক, ফলে তাকে এখন আর কারোরই শহরের কেতাদুরস্ত বাবু নামক ভিন্ন প্রজাতির মানুষ বলে মনে হয় না। প্রথমটা আসিফের একটু অসুবিধা হয়েছিল থাকার জায়গা নিয়ে, তবে পরে গ্রামের হরিশ মহাজন নতুন পোস্টমাস্টারের জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছে। গ্রামের মাঝামাঝি একচালা ছোট্ট বাড়িটাতে আসিফ একাই থাকে, রান্না খাওয়াও নিজেই করে। কেবল মাস গেলে ভাড়ার টাকা গুঁজে দেয় হরিশ মহাজনের হাতে। তবে এই গ্রামবাসীদের মধ্যে যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে আসিফের, সেটা হলো এখানকার আঞ্চলিকতা। ভাষা, পোশাক, আদব কায়দা, অভ্যাস সব কিছুর মধ্যেই কিরকম একটা আদিমতার গন্ধ পায় সে, অথচ সব কিছুই আধুনিক, ভালো মন্দ মেশানো। সারাদিনের কাজের পর একটু বিকেলের দিকে বটতলায় কিংবা শিব মন্দিরের চাতালে বসে গ্রামের লোকেদের সাথে আড্ডা দেওয়া, ছুটির দিনগুলোতে মাঝে মাঝে দল পেড়ে মাছ ধরতে যাওয়া,
বা খালে গোসল করতে যাওয়া, সব কিছুর সাথেই নিজেকে অভিযোজিত করছে সে। এটাই সে চায়। শুধু এই এত ভেদাভেদ ব্যাপারটা তার ঠিক পছন্দ নয়। মান্তবুড়ির এক চালা ঘরের সামনে ভিড় জমেছে। উঠোনের সামনে গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে গ্রামের লোকজন, যেন দিনের আলোয় প্রদর্শিত হওয়া কোনো নাট্যশালার মঞ্চ, যেখানে জীবন মৃত্যুর চিরাচরিত অথচ রহস্যময় কোনো খেলায় দক্ষ শিল্পীর ন্যায় নিজের সবটুকু নিংড়ে দিয়ে চিরদিনের মতো ক্লান্ত হয়ে পড়ে আছে নিথর মান্তবুড়ি। লোকজন নিজেদের মধ্যে নানান রকম কথাবার্তা বলছে। চারদিকে একটা চাপা গুঞ্জন, ফলে কে কি বলছে, কাকে বলছে তা আলাদা করে বোঝা যাচ্ছে না। ভিড় ঠেলে আসিফকে নিয়ে ভেতরে ঢুকলো রামু। মৃতদেহটা দেখে ভেতরে ভেতরে শিহরিত হলো আসিফ। না, কোথাও কোনো রক্তারক্তির ধস্তাধস্তির চিহ্ন নেই। কেবল বুড়ি কাত হয়ে পড়ে রয়েছে একদিকে, তার ঠোঁট আর পানখেকো লাল ভাঙাচোরা দাঁতের শাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে জিভটা। দুই চোখ লাল আর বিস্ফারিত। মৃত্যু মুহূর্তে চোখে মুখে ফুটে ওঠা সেই হাড় হিম করা বিভীষিকাই বলে দিচ্ছে রক্তাক্ত নৃশংস মৃত্যুই সর্বদা আতঙ্কের কারণ হয় না। রহস্যের আঁধারে ঢাকা খুনে হাতটাও হৃদযন্ত্রের ধকধকানিকে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ভিড়ের মেয়ে মহলের মধ্যে থেকে একজন মুখে আঁচল চাপা দিয়ে বলে উঠল, এই শোনো, মন করে মান্ত কাকিকে কে মারলো গে? হ্যাঁ বাবা, ও বাবারে, কি ভয়ানক না? মারবে কেন গো দিদি? ও বুড়ি নিজেই মরেছে গো। আরে না গো, ঠাকুমার বাটার খুব শখ ছিল, ও নিজে মরবে না গো। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, কেউ মেরেছে, কেউ নিশ্চয় মেরেছে ওকে। ষাটোর্ধ্ব নারায়ণ মাস্টার এতক্ষণ চুপচাপ সবটা দেখছিলেন। এবার তিনি হাত তুলে বললেন, মরা নিয়ে এত ওই হট্টগোল করতে হবে না। এই এই রামু, হরেন, তোরা চটপট কাকিমাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। দেরি করিস নে, মরা বাসি হয়ে যাবে। সে না হয় করলুম মাস্টার কাকা, কিন্তু এ কাজ কে করলে বলো তো? ডাঙ্গুলি। নারায়ণ মাস্টারের মুখ দিয়ে শব্দটা বেরোতেই যেন ভারী কোনো পাথরের মতো নিস্তব্ধতাটা ধপ করে এসে পড়ল ভিড়টার মাঝে। গুঞ্জন কলরব থামিয়ে সবাই তাকালো মাস্টারের মুখের দিকে। মাস্টার অপলক দৃষ্টিতে তাকিয়ে মান্তবুড়ির নিথর দেহটার দিকে। আসিফ লক্ষ্য করল সকলের চোখে মুখে ফুটে উঠেছে একটা ভয়, ডাঙ্গুলির ভয়। ডাঙ্গুলির নামটা সে আগে দু একবার শুনেছে বটে, তবে খুব একটা আমল দেয়নি কখনোই। নারায়ণ মাস্টার বেশ দৃঢ় গলায় বলল, এ কাজ কোনো মানুষের নয়, ডাঙ্গুলির। দেখছো না মরার ঘাটটা কিরকম সুতোয় বাঁধা ঢেলার মতো লটকে পড়ে আছে? সে
আবার জেগে উঠেছে, আবার হেদোর বনের ডাঙ্গুলি। মান্ত বুড়ির তিন কুলে আর কেউ ছিল না। বিধবা অশীতিপর এই বৃদ্ধা গ্রামের পশ্চিম ধারে একাই থাকতেন। তার যে এই বয়সে এমন পরিণতি হবে তা কেই বা আশা করেছিল? বুড়ি অভাগীকে নিশ্চয়ই আর চোর ডাকাতে সে খুন করে রাখবে না। বুড়ি একটু খিটখিটে স্বভাবের হলেও কারোর সাথে তার এমন শত্রুতা ছিল না যে রাতের অন্ধকারে এসে তাকে এমন করে কেউ খুন করবে। আত্মহত্যা করারও কোনো প্রশ্ন নেই। দেখে মনে হয় বুড়িকে কেউ গলা টিপে খুন করেছে। তাই নারায়ণ মাস্টারের কথায় গ্রাম শুদ্ধ লোকের মনে বিশ্বাসটা আরো দৃঢ় হলো। এই কাজ ডাঙ্গুলিরই। কে ডাঙ্গুলি? কেন মারল সে মান্ত বুড়িকে? প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো আসিফের মনে। নারায়ণ মাস্টার ও গ্রামের অন্যান্য বয়োজ্যেষ্ঠদের কথায় বুড়িকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। অনেকে বলছিল কি দরকার এত কিছু ঝামেলার, ভাগাড়ে টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হোক। আবার সেই কাঠ কাঠড়ে চিতা সাজা উড়ে পোড়া উড়ে অনেক ঝক্কি পোয়াতে হবে। কিন্তু বড়রা সায় দিলেন না। ভাগাড়ে ফেললে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, আর তাছাড়া হিন্দু জাতের মরা, দাহ না করলে হিতে বিপরীত হতে পারে। অপঘাতে মরা ভূত হয়ে বুড়ি গোটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করবে। তার চেয়ে একটু কষ্ট করে ঝামেলা মিটিয়ে দেওয়াই ভালো। যেমন ভাবা তেমনি কাজ। গ্রামে ঘরে এসব বিষয়ে বিশ্বাস বা গোঁড়ামি একটু বেশি বলেই মনে হয় আসিফের। শহরের দিকে একটা বাড়িতে মরলে যতক্ষণ না থানা পুলিশ এসে খোঁজ খবর চালাচ্ছে অথবা মরা পচে গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পাশের বাড়ির লোকের হুঁশ হয় না। অভাগী বুড়ির অপঘাতে মরা, তাই গ্রামের অনেকেই সব যাত্রায় অংশ নিলেন না। কয়েকজন মিলে বুড়িকে চ্যাংদোলা করে নিয়ে চলল উত্তর শ্মশানের দিকে। সেই সাথে দিতে লাগলো হরিধ্বনি। দলের পেছন পেছন যেতে লাগলেন আসিফ আর নারায়ণ মাস্টার। আসিফ জিজ্ঞাসা করল, তা ঠাম্মা কি রাতে মারা গেছেন? হ্যাঁ ভায়া, রাতে না হলেও কাজ করা সম্ভব হতো না। কত রাতে হয়েছে তা কেউ জানে না, তবে মরাটা সারা রাত ওইভাবে ঘরের বাইরে পড়েছিল। সকালে চাষির দল এ রাস্তা দিয়ে মাঠে যাওয়ার সময় দেখতে পায়। শ্মশানে এনে ঝটফট কাঠ বাঁশ কেটে চিতায় সাজিয়ে ফেলা হলো। ও পাড়া থেকে প্রহ্লাদ ডোমকে খবর দেওয়া হয়েছিল। চিতায় মরা উঠতেই আগুন দেওয়া হলো। কিন্তু শুরুতেই আরেক বিপত্তি। কোথাও কিছু নেই। আকাশে মেঘ করে এলো, আর সেই সাথে হাওয়ার রেশ। আগুনের হলকা উপরে উঠে দিকভ্রষ্ট জ্বলন্ত জোনাকির ন্যায় এদিক ওদিক কোথায় যেন ছুটে যেতে লাগলো। প্রহ্লাদ এসব ব্যাপারে সিদ্ধহস্ত।
এমন হাওয়াতেও যাতে মরা পোড়ায় কোনো রকম সমস্যা না হয় সেজন্য সে বাঁশের ঠেলা দিয়ে জ্বালানি চালান দিতে লাগলো চিতার মধ্যে। চিতা থেকে ফটাফট গাঁট ফাটার শব্দ আসছে, আর তখনই শুরু হলো টুপটাপ বৃষ্টি। নারায়ণ মাস্টার ওপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায় রে, এ কি অনাসৃষ্টি কাণ্ড! জ্বলন্ত চিতার পাশ থেকে প্রহ্লাদ হাত তুলে নির্দেশ দিল কেরোসিন আনার, না হলে মাঝপথে চিতার আগুন নিভে যাবে। তার নির্দেশ মতো কাজ করা হলো। যজ্ঞের আগুনে ঘি দেওয়ার মতোই চিতার উপর কেরোসিন ছেটাতেই আবার দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া গেল। নারায়ণ মাস্টার নিজের মনেই বিড়বিড় করে যেন কি একটা বলল। আসিফ সেটা ঠিক শুনতে পেল না। বৃষ্টিটা তখনকার মতো হলো না বটে, তবে আকাশে মেঘ করে রইল। বোধহয় বুড়ির জন্য কাঁদার মতো তিনকুলে কেউ নেই বলেই মাথার উপর খোলা আকাশটাই সেই দুঃখের ভার নিয়েছে। বুড়ির রক্ত মাংসের দেহ ছাই করে দিয়ে ধীরে ধীরে নিভে এলো চিতার আগুন। তারপর ছাই জড়ো করে বুড়ির পুতুল করার পর হাড়ি ফাটিয়ে সবাই বাড়ির পথ ধরল। নারায়ণ মাস্টার আসিফকে বললেন, বুঝলে ভাই, শ্মশানে এসেছিলে যখন একেবারে জামা কাপড় সেরে গোসল করেই ঘরে ঢুকো, তারপর রান্না চাপিও। আর হ্যাঁ, এই দুদিন আর মাছ মাংস করতে যেও না, একটু কষ্টে চালিয়ে নিও, কেমন? আসিফ সম্মতিসূচক ঘাড় নাড়ল। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। আসিফ সকালে স্নান খাওয়া সেরে পোস্ট অফিসে বেরোবার জন্য তৈরি হয়ে সবেমাত্র বাড়ির বাইরে এসেছে, এমন সময় দেখে নারায়ণ মাস্টার সাইকেল নিয়ে দ্রুত গতিতে তার বাড়ির সামনেটা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। নারায়ণ মাস্টার ওরফে নারায়ণ ভট্টাচার্যের বাড়ি এই ভান্ডারহাটি গ্রামেই। ভদ্রলোক পাশের গ্রামের একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। কিছু বছর আগেই রিটায়ার করেছেন। ভদ্রলোক বিপত্নিক, একমাত্র মেয়ে বিবাহিত। উনি এখানে আপাতত একাই থাকেন। বয়সে বড়, পেশায় এককালীন শিক্ষক, জাতে ব্রাহ্মণ। এসব মিলিয়েই গ্রামে নারায়ণ মাস্টারের বেশ একটা প্রভাব আছে। তবে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছেই তিনি মাস্টার। কারোর কাছে মাস্টার মশাই, এবং অন্য কারোর কাছে মাস্টার কাকা, মাস্টার জেঠু, মাস্টার দা। নারায়ণ মাস্টারকে এভাবে ব্যস্ত হয়ে যেতে দেখে অনেকটা ঘোড়া সাওয়ারের প্রতিযোগী মনে হচ্ছিল। কি ব্যাপার, পেছনে কি হুলিয়া লাগলো নাকি? কৌতূহল চেপে রাখতে না পেরে আসিফ ডাক দিল, আরে ও মাস্টার খুড়ো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মাস্টার খুড়ো। পেছন থেকে এমন একটা ডাক শুনে মাস্টার মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করে কিছুটা সামনে গিয়ে ক্যাচ করে ব্রেক কষলেন। আসিফ ছুটে সামনে এসে দাঁড়ালো। মাস্টারের সাইকেলের হ্যান্ডেলে একটা ব্যাগ ঝোলানো, ভেতরে বেশ ভারী কিছুই রয়েছে মনে হচ্ছে। আসিফ বলল, কি ব্যাপার খুড়ো, সকাল সকাল এমন ব্যস্ত হয়ে যাচ্ছ কোথায়? আর ওই ব্যাগের ভেতর কি আছে ওটা?
আসিফের প্রশ্নের জবাবটা নারায়ণ মাস্টার নয়, এলো মাস্টারের সাইকেলে ঝোলানো ব্যাগের থেকে। মুরগির ডাক। অতি প্রচেষ্টায় গোপন রাখা কোনো জিনিস ফট করে প্রকাশ্যে এসে গেলে মানুষের মুখের অবস্থা যেমন হয়, মাস্টারের মুখেও ঠিক তেমনই অভিব্যক্তি ফুটে উঠল। আসিফের আরো অবাক হওয়ার পালা। সে বলল, মুরগি? ও নিয়ে কি হবে? একটা শুকনো হাসি হেসে মাস্টার বললেন, ইয়ে আসলে খাওয়া হবে। আপনি মাংস খাবেন? এই না 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 না, আমি কেন? ছি 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 ছি। আসলে ভায়া আমার জামাই আসবে, তাই তাদের জন্য করে দেব। আমি তো ব্রাহ্মণ মানুষ, খাই না এইসব। তা আমার জন্য কি আর ওরা নিরামিষ খাবে? ও বুঝলাম। তা এমন হন্তদন্ত হয়ে ছুটছেন কেন? পড়ে টরে গেলে কোথায় কি বিপদ হবে? সাধে কি আর দৌড়াচ্ছি ভায়া? লোকজন দেখলে ভাববে আমি লুকিয়ে মাংস চিবই। তোমার মতো তো আর সবাই বুঝবে না, কি বলো? যাকে আমি এখন আসি, হ্যাঁ, পরে কথা হবে, কেমন? এই বলে আসিফের থেকে আর কোনো প্রত্যুত্তরের আশা না করেই সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে গেলেন নারায়ণ মাস্টার। ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইল আসিফ। মাঝে মাঝে এরা কি যে বলে, কি যে করে, সে বুঝে উঠতে পারে না। আঁধারের নিস্তব্ধতার ছেদ ঘটিয়ে খড়মড় শব্দ তুলে এসে দাঁড়ালো দুজোড়া পা। কালো চাদরে ঢাকা দুটো দেহ অন্ধকারে নিজেদেরকে মিশিয়ে এসে দাঁড়িয়েছে ভান্ডারহাটি গ্রাম ছাড়িয়ে এই হেদো বনের সামনে। এই নিকষ কালো অন্ধকারই তাদের গোপন উদ্দেশ্য সাধনের একমাত্র সহায়ক। একজন ফিস ফিস করে বলল, মানিকলাল, বাকিদের ঠিকঠাক খবর দিয়েছিস তো? জি গুরু, তুমি কিছু ভেবো না। আগারওয়াল আর ওদের সাঙ্গপাঙ্গদের আমি বলে দিয়েছি, এই একটু পরে এসেই ওরা পৌঁছাবে। ততক্ষণ আমরা ভেতরে ঢুকে কাজটা শুরু করি, কি গুরু? ক্রূর হাসি খেলে গেল গুরুর মুখে। সে আর বলতে, শুভ কাজে দেরি কিসের? সোনার খনি পেয়েছি আমি এখানে, বুঝলি? এত ভালো মানের কাঠ বিক্রি করলে একদম মালামাল হয়ে যাবে রে সালা, পুরো মালামাল। দুহাত প্রসারিত করে উল্লাসে ফেটে পড়ে গুরু। আশপাশের গাঢ় অন্ধকারটা যেন এবার ঘিরে ধরেছে তার শরীরটাকে, চেপে ধরেছে তার দেহ, দৃঢ় করছে তার সংকল্প। মানিকলাল বলল, কিন্তু গুরু, ডানগুলি কে? রীতিমতো গর্জে উঠল গুরু। সালা শুয়ার কা বাচ্চা, বলতে শরম লাগে না তোর? আমার পড়ছিস, আমার খেয়ে ষাঁড়ের মতো গতর বানাচ্ছিস, আর কোথাকার কি ভূত প্রেতের ভয় পিছু হটছিস হতভাগা? এই সাদে কি হচ্ছে গুরু? ওই শয়তান পিশাচকে নাকি জমের মতো ভয় পায় এখানকার লোক। অনেকেই নাকি ওরাতে খুন হয়েছে শুনেছি। খুন? ব্যঙ্গে ভরা একটা শয়তানি হাসি খেলে গেল গুরুর সারা শরীর জুড়ে। কি বলছিস মানিকলাল, সব কি বলছিস তুই? ওই ডাঙ্গুলি একাই খুন করতে পারে, হ্যাঁ? আর আমি পারি না বুঝি? বেচারা বেচারা বুড়িটাকে শুধু শুধু মরতে হলো। আহারে, কি করব বল?
আগের রাতেই কাজ সারা হয়ে যেত, কিন্তু কিন্তু ওই ওই মাগির সাথে যে আমার চোখাচোখি হয়ে গেছিল, ওর যে এই দুনিয়াতে বেঁচে থাকার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে গেল রে। ক্যান্সেল হয়ে গেল। মাগিকে এমন মেরেছি যে লোকে ভাবছে কিনা পিশাচের কাজ। পিশাচের আবার টাকা পয়সার লোভ। শেষের কথাগুলো বেশ ব্যঙ্গের সুরেই বলল গুরু, যেন নিজের দুষ্কর্ম সিদ্ধির পথে হঠাৎ গজিয়ে ওঠা কাঁটা স্বরূপ মান্ত বুড়িকে চমের বাড়ি পাঠিয়ে সে বেশ বীরত্বের প্রদর্শন করেছে। আরে নে বহুত বকতে হো তুম, আর মেলা ফ্যাচফ্যাচ না করে চল দেখি। রাত থাকতে থাকতে আমাদের কাজ সেরে এখান থেকে ভাগতে হবে। দেখি না কত বড় তোর ডাঙ্গুলি আছে, এই কুড়ুলের এক কোপে সালার ধর থেকে মুড়ো আলাদা করে দেব। হ্যাঁ, আমার যন্তর শুধু গাছের ডাল নয়, মানুষের ডালপালাও সময় মতো ছাঁটতে পারে, বুঝলে? এদিক ওদিক ভালো করে তাকিয়ে দুজন ভেতরে ঢুকে গেল। হেদর বনের সামনেটা পাতি ঝোপ আগাছা আর গাছের জঙ্গল হলেও ভেতরে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে দামি ও উন্নত মানের কাঠ প্রদায়ী শাল সেগুনের বন। কিন্তু ডাঙ্গুলির ভয়ে এখানে পা রাখার সাহস আজ অবধি কোনো রক্ত মাংসের মানুষের হয়নি। আর সেই গুপ্ত এলডোরাডোর খোঁজ পেয়েছে চোরা পাচারকারীর দলের নেতা গুরু। ওসব ভূত প্রেত পিশাচ কাউকে সে ভয় করে না। আজ অবধি তার যে জিনিস একবার চোখে পড়েছে সেটা নিয়েই তবে সে ক্ষান্ত হয়েছে। আজও এর অন্যথা হবে না। এমনই দৃঢ় সংকল্প নিয়ে বনের ভেতর টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে যেতে থাকে গুরু। পেছনে চামচে মানিকলাল। কোথাকার সব কেঁয়ো ভূতগুলোর আজে বাজে বিশ্বাস কুসংস্কার, সেসবের ভয় কিনা পিছু হটবে এই গুরু। গুরুর মনে ভয় ধরাবে আজ পর্যন্ত কুদরত এমন কোনো মাইকালাল পয়দা করতে পারেনি এই জমানাতে। এসব ভাবতে ভাবতে নিজের উদ্দেশ্য সম্বন্ধে আরও দৃঢ় প্রতিজ্ঞ হতে থাকে গুরু। নিজের অজান্তেই তার বলিষ্ঠ মুষ্টিতে আরও চেপে ধরল কুঠারখানা। ডাঙ্গুলির ভয়টা যেন হেদর বনের ভেতরে থাকা মনুষ্যত্বের প্রাণীগুলোকেও গিলে খেয়েছে। রাতের আঁধারে জঙ্গল কখনোই এতটা নিস্তব্ধ হতে পারে না। রাত জাগা ঝিঝিরাও যেন ডাকতে ভুলে গিয়েছে। গুরুদের সাথে থেকে মানিকলাল এর আগেও অনেক চোরাচালান করেছে বটে, কিন্তু এরকম অনুভূতি এর আগে তার কখনোই হয়নি। গুরুকে সেটা বুঝতে দিলে হবে না। টাকার জন্য এটুকু ঝুঁকি নিতেই হবে। হাঁটতে হাঁটতে তারা বেশ খানিকটা ভেতরে ঢুকে গিয়েছে। আগাছার জঙ্গলটা ছাড়িয়ে টর্চের আলোটা পড়ল কিছুটা উঁচু একটা ডাঙার ওপর। ব্যাটারির আলো আশেপাশের গাছের গুড়ির মধ্যে দিয়ে জায়গা করে নিয়ে বেশ কিছুটা অন্ধকার ভেদ করে দূরে আবার অন্ধকারেই মিলিয়ে গেছে। এই তো এখান থেকেই শুরু হয়েছে কাঠের জঙ্গল। লোভে ঝকঝক করে উঠল গুরুর চোখ। তার হাতে লোহার কুঠার যেন ছটফট করছে নিজের দায়িত্ব পালনের জন্য। টর্চটা হাতে নিয়ে গুরু
এগিয়ে গেল। পিছনে চারিদিকে সতর্ক দৃষ্টিতে রয়েছে মানিকলাল। একটি গাছের গায়ে হাত বুলিয়ে খিলখিল করে হেসে উঠল গুরু। আচমকা তার হাসি ছাপিয়ে দূর থেকে ভেসে এলো একটা শিয়ালের বিকট চিৎকার। রাতের অন্ধকারে এমন ডাক স্বাভাবিক, কিন্তু আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানিকলালের মনে হলো এই ডাক যেন স্বাভাবিক নয়, এ যেন কোনো সতর্ক বাণী, রাতের পাহারাদারকে জাগাবার জন্য। রে মানিকলাল, ভয় পেলি নাকি হতবাগা? গুরুর ঝাঁকুনিতে হুঁশ ফেরে মানিকলালের। তার হাতে টর্চটা দিয়ে গুরু বলল, এটা ধর, দেখি আমার যন্তরখানা কি বলছে। এই বলে হাতের কুঠারটা নিয়ে সে এক কোপ বসালো সামনের গাছটার গায়ে। কুঠার কেঁথে গেল। সেটা খুলে দ্বিতীয় কোপটা বসাতে যাওয়ার জন্য গুরু যেই না সেটা ছাড়াতে গেছে, শুরু হলো আরেক বিপত্তি। কুঠার কিছুতেই ছাড়ানো যায় না। গুরু অনেকভাবে টানা হেঁচড়া করেও সেটা কিছুতেই আর গাছ থেকে ছাড়াতে পারে না। যেন গাছের ভেতর থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে কুঠারের ধারালো ফলাখানা। ঘাম ছুটে গেল গুরুর শরীরে। মুখ দিয়ে একটা নিকৃষ্টতম অপশব্দ বের করে গুরু বলল, আরে শালা, এর আবার কি হলো রে? আরে মানিকলাল, হাঁ করে সার্কাস দেখছিস নাকি সুয়ার? আরে আয় এদিকে, আয়। কি গু গু করছিস? এদিকে আয়। গুরু, এই এলাকা ভালো নয় গুরু, চলো ফিরে যাই, এ পিশাচের এলাকা। গুরু কিছু প্রত্যুত্তর করার আগেই কুঠারটা আপনা হতেই যেন ছেড়ে বেরিয়ে এলো গাছের গা থেকে, আর সাথে সাথে বুমেরাঙের মতো বিদ্যুৎ গতিতে পেছন দিকে ছিটকে গিয়ে নিমেষের মধ্যে মানিকলালের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। কুঠার ছিটকে পড়ল, তার সাথে ছিটকে পড়ল মানিকলালের হাতের টর্চ, আর তার সদ্য কাটা মুন্ডুটাও। ফিনকি দিয়ে কাঁচা রক্ত ছিটকে এসে পড়ল। ঘটনার আকস্মিকতায় গুরু হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। মুন্ডহীন থটটা তীর তীর করে কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে থপ করে পড়ে গেল মাটিতে। ঘটনাটা যতটাই আকস্মিক দ্রুত, তার থেকেও বেশি অনভিপ্রেত। বিরোধ যে কখনো এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো না দেখলেও কল্পনাও করা যায় না। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। হঠাৎ পিছন থেকে একটা খসখস শব্দে ঘুরে তাকালো গুরু। একটু আগেই নিজের কুঠার দিয়ে যে গাছটায় সে কোপ মেরেছে, সেই গাছটা বেয়ে ওপর থেকে নেমে আসছে বিরাট কালো গিরগিটির মতো একটা চার পেয়ে জীব। না, গিরগিটি এত বড় হতে পারে না। তবে কি মানুষ? গোটা দেহটা বিভৎস রকম বাঁকানো, আর অন্ধকারের থেকেও কালো লোমের ঢাকা হাতে ছকছক করছে ধারালো নখ। মুখে কদাকার বুড়ো ছুরির ন্যায় ধারালো দাঁতের সারি, আর তার কিছুটা উপরে খদ্দতের ন্যায় জল করছে দুটো চোখ। এতটা বিভৎস আর নারকীয় সেই দৃষ্টি যে এদিকে তাকিয়ে থাকলে বুকের রক্ত হিম হয়ে আসে।
এ কোনো মানুষ তো হতেই পারে না। তবে কি এই সেই হেদর বোনের পিশাচ ডাঙ্গুলি? জীবটির ক্রূর দৃষ্টি নিবদ্ধ গুরুর ওপর। ফ্যাল ফ্যাল করে সেদিকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে গুরু। সে কি দেখছে, কেন দেখছে, তার মাথায় ঢুকছে না। সমস্ত বাহ্য জ্ঞান তার হারিয়ে গেছে। সারা শরীর ঘামে ভিজে উঠেছে তার মনের ভয়টাকে আরো দ্বিগুণ করে দিয়ে খিলখিল করে হেসে উঠল জীবটি। ডর লাগছে কেন মরদের বাচ্চা? নিঝুম নিস্তব্ধ বনটা যেন এই শব্দের জন্যই অপেক্ষা করেছিল। আঁধারের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে গোটা বনটা যেন জাগিয়ে তুলল ডাঙ্গুলির এই হাড় কাঁপানো গলার স্বর আর পৈশাচিক হাসি। এতক্ষণ যেটাকে কুসংস্কার বলে হেয় করে নিজের সাহসের দম্ভে এই মৃত্যুপুরীতে এসে পৌঁছেছিল গুরু, চোখের সামনে সেটাই যে এভাবে সত্যি হবে তা সে ভাবতে পারেনি। এক লাফে সেই মূর্তিমান পিশাচ এসে দাঁড়ালো গুরুর সামনে। এক হাতে চেপে ধরল তার গলাটা, আর এক হাতে তার শরীরটাকে। যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে উঠল গুরু। কিন্তু এই নির্জন পিশাচের ডেরায় এই গভীর রাতে কেউ আসবে না তাকে বাঁচাতে। গাছের গায়ে তাকে চেপে ধরে ডাঙ্গুলি। তুলা কি যা চাস তাই নিয়ে ছাড়িস? মানুষকে খুন করতেও তোর হাত টোকা পেলাই বটে। সেই হাত উপরে দিব কেনে দিব? আর্তনাদ করে উঠল গুরু। আঁধার রাতে ঢাকা এই অভিশপ্ত জঙ্গল সাক্ষী হয়ে রইল দুটো নৃশংস হত্যার।